নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আমাকে অনেকেই মেসেজ করে বলছেন, এই যে চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে বাংলাদেশ সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে, এর প্রতিক্রিয়া কি হতে পারে? অর্থাৎ বাংলাদেশে যে ইন্টারনাল পলিটিক্স এখন যে জায়গায় আছে, এর আফটার এফেক্টসটা কি হতে পারে? অন্তত সংখ্যালঘু যদি ভোট ব্যাংক দেখেন, তাহলে সেই ভোট ব্যাংকটাই বা কোন দিকে যেতে পারে? মোহাম্মদ ইউনূস কিন্তু সাধারণ মানুষের কাছে প্রতিজ্ঞা করেছেন বা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্বাচনটি করাবেন। আর বাংলাদেশ সরকারের বর্তমান যে অবস্থা, তাতে নির্বাচন করানো ছাড়া তাদের কাছে কিন্তু কোনো সেকেন্ড থট বা সেকেন্ড কোনো রাস্তা খোলা নেই। কারণ দেশের মধ্যে প্রবল অন্তর্দ্বন্দ্ব, সেনাবাহিনী কার্যত এই ইউনিট সরকারের এগেনস্টে চলে যেতে শুরু করেছে। দেশে একাধিক ইস্যু এবং সর্বোপরি সাধারণ মানুষ কিন্তু তাদের ভুল বুঝতে পেরেছে। এই সকল প্রেক্ষাপটে মোহাম্মদ ইউনূস ঠিক 3 থেকে 4 দিন আগে ভারতীয় সংবাদপত্রে একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন, আমরা নির্বাচন করাতে চাই। আওয়ামী লীগকে ব্যান করা হবে কি হবে না, এ ধরনের সিদ্ধান্ত দেশের রাজনৈতিক দলগুলো নেবে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের হাত থেকে ক্ষমতার যে হ্রাস, তা রাজনৈতিক দলের দিকে কিন্তু যেতে শুরু করেছে এবং আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এই সম্পূর্ণ বিষয়টাই রাজনৈতিক দলের হাতে চলে যাবে। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে বা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে এই ধরনের কঠোর পদক্ষেপ বাংলাদেশ সরকারকে ঠিক কোন দিকে নিয়ে যেতে পারে? যে দেশে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের মুখ্য পরামর্শদাতা একটা জঙ্গি সংগঠনের প্রধান হতে পারে, সেই দেশের কি মন মানসিকতা, সেই দেশের কি পরিণতি, আর সেই দেশের কি দিশা, এ আর নতুন করে বলবার কোনো অবকাশ আছে কি? দেখুন, এর মধ্যে অনেকগুলো কারণ আছে। একটি কারণ নিঃসন্দেহে আন্তর্জাতিক। কারণ এই চিন্ময় দাস মহাপ্রভুর বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়ার পর ব্রিটেন সরাসরি মুখ খুলেছে। ব্রিটেনের পার্লামেন্ট কার্যত বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তা নিয়ে কিন্তু আন্দোলিত হয়েছে। কিছুদিন আগে অস্ট্রেলিয়া সরাসরি বাংলাদেশের এই যে বস্ত্রশিল্প এবং তার যে অবনমন, সেই পুরো বিষয়টা নিয়ে নিজেদের মধ্যেই কিন্তু চূড়ান্ত একটা খারাপ মনোভাব পোষণ করেছে। বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু এগুলো প্রচারই করেনি। ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের নরেন্দ্র মোদী বা জয়শঙ্কর বা অজিত দোভাল এক্স্যাক্টলি বাংলাদেশ সংক্রান্ত কী ধরনের কথাবার্তা বলেছেন আপনারা জানেন। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বাইরে বেরিয়ে দেশের ইন্টারনাল পলিটিক্সের যদি প্যারামিটারগুলো দেখেন, তাহলে দেখতে পাবেন একাধিক রাজনৈতিক দল কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে কথা বলতে শুরু করেছে। অর্থাৎ যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেন, সেই ছাত্র আন্দোলনের পিছনে যে সকল রাজনৈতিক দল ছিল, সেই রাজনৈতিক দল কিন্তু এখন মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলতে শুরু করে দিয়েছে। সে বিএনপি হোক কিংবা জামাত, কেউ কিন্তু প্রকাশ্যে আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রকাশ্যে এসে সমর্থনের বার্তা দিচ্ছেন না। এর কারণও আছে কিছু। কারণ দেশের সাধারণ মানুষের অবস্থা তারা বুঝতে পারছেন। তারা দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, রাজনৈতিক দল, তারা বুঝতে পারছেন এই অবস্থায় দেশের যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই, তাহলে মোহাম্মদ ইউনূসকে প্রকাশ্যে সমর্থন করা যাবে না। দ্বিতীয় হলো, তারা যদি এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে প্রবলভাবে সমর্থন জানায়, তাহলে কিন্তু আন্তর্জাতিক দেশ যারা সরাসরি বাংলাদেশের রাজনীতি উল্টে দিতে পারে, তারা কিন্তু সেই সকল রাজনৈতিক দলগুলোর বিপক্ষে চলে যেতে পারে। এই দুটো কারণ ছাড়াও আরও অনেক কিন্তু কারণ আছে। আর এর জন্যই যদি দেখেন, এই বিএনপি, জামাত কিংবা একাধিক রাজনৈতিক দলের যে স্টেটমেন্ট, তারা কিন্তু সরাসরি মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছে না। কিন্তু মোহাম্মদ ইউনূস কী করছেন? মোহাম্মদ ইউনূস জেনে শুনে শুধু ভুল করে যাচ্ছেন। যে ভুলগুলোর রেকটিফিকেশন করা, ক্ষতিপূরণ দেওয়া বাংলাদেশ সরকারের কাছে কিন্তু কার্যত অসম্ভব হয়ে পড়েছে। দেখুন, মোহাম্মদ ইউনূস তবুও বিচক্ষণতার মতো কিছু কথাবার্তা বলছেন। তিনি মিডিয়ায় যে কথাগুলো বলেন, সেই কথার সঙ্গে কাজের পার্থক্য থাকলেও কিন্তু কাজ যে কথাগুলো বলেন তা কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। মানে তিনি তখন বলছেন যে সংখ্যালঘুরা বাংলাদেশের অংশ, সংখ্যালঘুদের নিয়ে যে খবর প্রচারিত হয়েছে তা পুরোটাই প্ররোচনামূলক। কেউ জেনে শুনে এই কথাগুলো আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ তিনি কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় যখন ইন্টারভিউ দিচ্ছেন, এই পুরো বিষয়টায় ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন। মোহাম্মদ ইউনূস যেভাবে তার দুমুখ নীতি নিয়ে চলছেন, মুখ এবং মুখোশ, এটা কিন্তু এবার একদম স্পষ্ট হয়ে গেছে যে মোহাম্মদ ইউনূস যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। তার মতো এই রকম দোরখা একাদশী মার্কা রাষ্ট্রপ্রধান
অনেক আমরা এর আগে দেখেছি, তাদের পরিণতিও দেখেছি। ইউনূসেরও সেই একই পরিণতি হবে, তার চেয়ে করুণ পরিণতি হবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো মোহাম্মদ ইউনূসের যে সাঙ্গপাঙ্গরা আছে তারা না রাজনীতি বোঝেন, না কূটনীতি বোঝেন, না ইন্টারনাল রিলেশনশিপ বোঝেন, না ইন্টারনাল পলিটিক্স বোঝেন, না এক্সটার্নাল অ্যাফেয়ার্স বোঝেন, না ইন্টারনাল ট্রেড বোঝেন, কিছুই বোঝেন না। ফলে তারা যে কথাবার্তাগুলো বলেন তার ফলে কিন্তু বাংলাদেশ সরকারের আফটার এফেক্টস বা বাংলাদেশ সরকারের অবস্থা দিনের পর দিন আরও শোচনীয় হয়ে যাচ্ছে। দেশে 100 দিনের একটি সরকার, আর 100 দিনে এই সরকারের যদি পরিণতি হয় তাহলে এই সরকার আগামী 5 বছর থাকলে কি হবে তা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন। সমস্যাটা হলো এই সমন্বয়করা কিন্তু কানে দেখেন, অর্থাৎ কান দিয়ে যেটা শোনেন সেটাই ভাবেন তাদের জয়। অর্থাৎ কানে তাদের সাঙ্গপাঙ্গরা বা তাদের চেলাচামুন্ডারা সবসময় বলেন আপনারা ঠিক বলছেন, ঠিক ঠিক, আপনারা যেটা বলছেন সেটাই ঠিক, আপনারাই দেশের সর্বময় কর্তা, আপনারাই দেশ চালাচ্ছেন, আপনারাই শেষ কথা। ফলে তারা কিছুটা বার খাওয়া ভঙ্গিতে, মানে রাজনীতিতে বার খাওয়া টার্মটা চলে না, কিছুটা নিজের আত্মপ্রচারমূলক একটা জায়গা নিজেকে পৌঁছে দিয়ে এবং দেশের সর্বসেবা জায়গা নিজেদের ভাবতে শুরু করে যে ধরনের কথাগুলো বলেন তা যে বাংলাদেশের মানুষের কথা নয় তা তারা কিন্তু বোঝেন না। এবার দেশে এখন যে অবস্থাটা সৃষ্টি হয়েছে তার দায় কার? নিঃসন্দেহে এক বাক্যে যদি উত্তর আমি দিই তাহলে দায় সম্পূর্ণভাবে মোহাম্মদ ইউনূস সরকারের। কিন্তু আরও যদি তলিয়ে ভাবেন তাহলে দেখবেন মোহাম্মদ ইউনূস সরকারের যে সাঙ্গপাঙ্গরা আছে এর দায় কিন্তু তাদের ঘাড়েও বর্তায়। মানে দেশের আইন উপদেষ্টা, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, দেশের একাধিক উপদেষ্টা এই সংখ্যালঘু বা সনাতনীদের নিয়ে প্রথম থেকেই কিন্তু মিসট্রিট করেছেন। প্রথম থেকেই কিন্তু তারা ইস্যুটাকে সামলাতে পারেননি বা সামলাতে চাননি। উল্টে তাদেরকে অ্যালাউ করে গেছেন যারা ক্রমাগত ইসকন বিরোধী কথাবার্তা বলেছেন, তাদেরকে ক্রমাগত অ্যালাউ করেছেন যারা দিনের পর দিন ইসকনকে জঙ্গি সংগঠন বলে যাচ্ছেন বা বলেন, যারা ভারতের দালাল হিসাবে চিন্ময় প্রভুদের সরাসরি দাগিয়ে দিয়েছেন। যদি প্রথম থেকেই এদেরকে নিয়ন্ত্রণ করতেন তাহলে আজকে কিন্তু সমস্যাটা এ জায়গায় যেতই না। সনাতনী এবং সংখ্যালঘুরা কেন নিজেদেরকে ডিপ্রাইভ ভাবছেন, কেন তারা ভাবছেন তারা বঞ্চিত, সেই পার্টিকুলার প্রশ্ন যদি এই সকল সনাতনী বা এই সকল সনাতনীদের সঙ্গে মিশে এই সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কথা বলে এই উপদেষ্টা সমন্বয়করা কথা বলতেন তাহলে হয়তো সমস্যার সমাধানটা হতে পারত। যাই হোক, প্রথম থেকেই তারা এই বিষয়টা কিন্তু এড়িয়ে গেছেন। এবার এসেছে আসল একটা সমস্যা, যে সমস্যার যদি গভীরতা দেখেন তাহলে কিন্তু মোটেই উড়িয়ে দেওয়া যায় না। কালকে বিএনপি একটি সরাসরি সাংবাদিক সম্মেলন করেছেন। কোন বিএনপি? যে বিএনপি সদস্যই চিন্ময় প্রভুর বিরুদ্ধে দেশদ্রোহী মামলাটা ঠুকে দিয়েছেন। যখন এই মামলাটা ঠুকে দেওয়া হয়েছিল তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে সেই পার্টিকুলার ব্যক্তিকে দল ত্যাগ করা হয় বা সাসপেন্ড করা হয়, এই ধরনের কিছু একটা করা হয়েছিল। মানে বার্তাটা খুব স্পষ্ট, তারা কোনোভাবেই সনাতনীদের চটাতে চাইছেন না। কেনই বা চটাবেন? এই সনাতনী সংখ্যালঘুরা আসলে তো বাংলাদেশের ভোট ব্যাংক। এই 3 কোটি ভোটার যেদিকে যাবে বাংলাদেশের সরকার কিন্তু ঠিক সেই অভিমুখে ধাবিত হবে। অর্থাৎ তারা মুখে সাংবাদিক সম্মেলনে বলে যাচ্ছেন আমরা সনাতনী সংখ্যালঘুদের পাশে আছি, অথচ তার দলের লোকই রাষ্ট্রদ্রোহী মামলাটা করেছেন। আর এই রাষ্ট্রদ্রোহী মামলার জন্য চিন্ময় মহাপ্রভুকে আজকে ঢাকা পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু কালকে এই বিএনপি সচিব যে কথাগুলো বললেন, আপনারা যদি বিচক্ষণতার সঙ্গে বিচার করেন তাহলে দেখবেন কথাগুলো উড়িয়ে দেওয়া যায় না। এটাই কিন্তু বাংলাদেশের আসল প্রকৃত অবস্থা। অর্থাৎ সাধারণ মানুষের কথা কিন্তু কালকে বিএনপি বলে বসেছে। আর এখানেই কিন্তু মোহাম্মদ ইউনূস বিপাকে পড়তে পারেন। কারণ মোহাম্মদ ইউনূস ক্ষমতায় কিন্তু শুধুমাত্র এই 50 থেকে 100টা ছাত্রকে নিয়ে বসেননি। এই 50 থেকে ছাত্র আন্দোলনে বা এই 100টা ছেলের পিছনে বা এই ছাত্র আন্দোলনের পিছনে ছিল বিএনপির সমর্থন, হিজবুত তাহিরের সমর্থন, একাধিক সংগঠনের সমর্থক। তাই এই সংগঠনগুলো এখন যখন এই সরকার বিরুদ্ধ হয়ে যাচ্ছে, সরকার বিরোধী কথাবার্তা বলছেন, তখন কিন্তু এরা বিপাকে পড়তে বাধ্য। কালকে কি বলেছেন তারা বলেছেন 3 মাসও যায়নি এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। 3 মাসও যায়নি এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে।
এগুলো আমার কথা নয়, বিএনপির কথা। এবার বিএনপিকে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না আপনার ব্যাপার, কিন্তু বিএনপি জনসমক্ষে যে কথাগুলো বলছে তা নিঃসন্দেহে ইন্টারনাল পলিটিক্সের একটা পার্ট। কারণ আওয়ামী লীগ যদি দেশের ক্ষমতায় না থাকে তাহলে প্রধান বিরোধী দল হিসাবে বিএনপি কিন্তু সকলের আগে আসে এবং তাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আমাদের এই ভারতবর্ষে যখন বিজেপি ক্ষমতায় থাকবে না তখন আপনাকে কংগ্রেস কি বলছে বা বিজেপি থাকাকালীনও কংগ্রেস কি বলছে তার কিন্তু একটা আলাদা ভ্যালু আছে, অর্থাৎ সেই দলের কিন্তু মানসিকতা বোঝা যায়। সেখানে বিএনপি যে কথাগুলো বলছে তা সরাসরি ইউনিট সরকারের বিরুদ্ধাচরণ করা। অর্থাৎ যে বিএনপি এই ইউনিট সরকারকে ক্ষমতায় বসিয়েছে, যে জামাত ইউনিট সরকারকে ক্ষমতায় বসিয়ে দিনের পর দিন সংখ্যালঘুদের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে, তারা হঠাৎ করে কালকে প্রেস কনফারেন্সে এই ধরনের কথাগুলো বলেছে। এর ব্যাখ্যা কি আমি এখন অবধি সত্যি বুঝতে পারছি না, কিন্তু এটা ঠিক বুঝতে পারছি যে আন্তর্জাতিক প্রেশার যেভাবে সৃষ্টি হয়েছে, যেভাবে ইউনিট সরকার ব্যর্থ হয়েছে, শেষ হয়েছে, বিএনপি চাইছে এখন নির্বাচনটা হোক, দেশের আওয়ামী লীগের অনুপস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে তারাই কিন্তু ক্ষমতায় আসতে পারে, যদি বিষয়টা এতটা সহজ নয়। বিএনপি বলেছে কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ সরাসরি তারা সমন্বয়ক উপদেষ্টাদের অ্যাটাক করছে। মানে আমি যে কথাটা শুরু করেছিলাম যে সমন্বয়ক উপদেষ্টারা মানুষের চোখ দিয়ে দেখেন, তাদের নিজের কোনো ভাবনা চিন্তা নেই, তারা কিছু বক্তৃতা দেন, 50-60টা লোক ঠিক ঠিক আপনি ঠিক বলেছেন ফাটিয়ে দিয়েছেন পুরো সিনেমার হিরোর মতো কিছু আচার আচরণ করেন। অর্থাৎ হঠাৎ করে নন গ্র্যাজুয়েট কিছু ছাত্র জনপ্রিয় হয়ে গেছেন, তারা দেশের রক্ষাকর্তা বিধাতা, তারা রাষ্ট্রপতির পদত্যাগ চাইতে পারেন, তারা 11টা রাজনৈতিক দলের ব্যান চাইতে পারেন, তারা আওয়ামী লীগ বিরোধী মামলা দিতে পারেন, তারা ইসকনকে জঙ্গি সংগঠন করতে পারেন বা ঘোষণা করতে পারেন। আর এখানেই কিন্তু বিএনপির আপত্তি, সরাসরি সাধারণ মানুষকে চোখে আঙুল দিয়ে বিএনপি বুঝিয়ে দিচ্ছে এই জনপ্রিয় নেতারা কিন্তু দেশ চালাতে পারছেন না। পরবর্তী যে কথাটা বলেছেন তারা দেশের জন্য লড়লাম, কিন্তু এরা এবার সংবাদপত্রের অফিসও পুড়িয়ে দিচ্ছে। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানিয়ে থাকি। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। গণতন্ত্র মানে কি? যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। মানে ভাবুন, একটি স্বাধীন রাষ্ট্র একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংবাদপত্রের অফিস পুড়িয়ে দিচ্ছে। একটা স্বাধীন রাষ্ট্র একবিংশ শতকের মধ্যে দাঁড়িয়ে যেখানে বিশ্ব অর্থনীতি এতটা বদলে গেছে, সেখানে অর্থনীতির কোনো কথা 3 মাসে না বলে তারা সংবাদপত্রকে শুধু পুড়িয়ে দিচ্ছে সেটা নয়, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছে, তাদেরকে মিথ্যে মামলা দিচ্ছে, কার্যত এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা ঘোষণা করা হয়ে গেছে। ফলে একের পর এক ঘটনা, মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। আর বিএনপি যখন এই ধরনের কথা সাংবাদিক সম্মেলনে বসে বা বলে, তখন কিন্তু নিঃসন্দেহে বিষয়টা ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা পার্ট হয়ে যায়। দেখুন, শেখ হাসিনা আওয়ামী লীগ যখন মন্তব্য করলো বাংলাদেশের এই সরকারকে নিয়ে, তখন বিষয়টা আন্তর্জাতিক স্তরে পৌঁছালো, ডোনাল্ড ট্রাম্প কমেন্ট করলেন। আর এবার বিএনপির পাল্টে এরকম সাংবাদিক সম্মেলন পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এই সরকারের উপর থেকে বিএনপি কিন্তু হাতটা তুলে নিলেন। ভারত কিন্তু G20 সদস্য, ভারত আসিয়ানের সদস্য, ভারত সার্কের সদস্য, ভারত ব্রিক্সের সদস্য, বিশ্বের একাধিক প্রভাবশালী সংগঠনের সদস্য কিন্তু ভারতবর্ষ, এবং সঙ্গে কিছুটা রাশিয়া, কিছুটা চীন, এবং G20 সদস্য তো আমেরিকাও। ফলে G20-র মতো এই পুরো বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সামনে বাংলাদেশের এই বিষয়গুলো যদি সকলের সামনে উত্থাপন করা হয়, তাহলে বাংলাদেশ কি করবে বাংলাদেশের এই সকল মানে সমন্বয়ক উপদেষ্টারা হয়তো ভাবেনও না। কিছুদিন আগে জাতিসংঘে দাঁড়িয়ে খোদ পাকিস্তানকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে চিহ্নিত করেছিল ভারতবর্ষ। এরপরে ভারতবর্ষকে কার্যত ক্লিনচিট দিয়ে আমেরিকার তুলসী গ্যাবট কিন্তু পাকিস্তানের পারমাণবিক বোমা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরে IMF সরাসরি পাকিস্তানকে নিষেধাজ্ঞা জারি করে বলেছিলেন 1.5 লক্ষ সরকারি কর্মচারী তুমি কমাও, তোমার অর্থ ব্যয় তুমি কমাও, না হলে কিন্তু আমরা অর্থ দেওয়া বন্ধ করে দেব। অর্থাৎ জাতিসংঘের মতো একটা জায়গায় ভারতবর্ষের স্টেটমেন্ট গোটা বিশ্বে কিন্তু কার্যত প্রভাব বিস্তার করে।
ভারতবর্ষ যদি এই পুরো বিষয়টা গ্লোবাল পলিটিক্সের অন্তর্গত এবং পার্ট করে, তাহলে কিন্তু বিএনপি সেফগার্ডে থাকতে চায়। আর বিএনপি সেফগার্ডে থাকতে চায় বলেই মোহাম্মদ ইউনূসের এই তীব্র বিরোধিতা করা, তাও আবার দেশের অশান্তকর একটা সময়। কিন্তু তাদেরই দলের একজন এই সংখ্যালঘু সনাতনীদের বিরুদ্ধে মামলা করেছে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে। আর এই ডুয়েল মেন্টালিটি, দ্বৈত চরিত্র কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা কী ভাবছেন বিএনপির এই ভূমিকা নিয়ে নিঃসন্দেহে জানাবেন। তবে তার আগে এক উপদেষ্টার কথা আপনাদের বলে দিই। কালকে নাহিদ বলেছে ভারতের এই বিবৃতি অনধিকার চর্চা। পাশাপাশি আরও একজন বলেছেন ইসকন একটি জঙ্গি সংগঠন, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের অশান্তি করছে ইসকন। আপনারা জানেন এই ইসকনটা একটা জঙ্গি, যারা গত 16 বছর ধরে ছিল এই স্বৈরাচারের সঙ্গী। আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তায় এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসাবে স্বৈরাচারী সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর ইসকনের প্রধান প্রতিষ্ঠাতা কার্যত রবিশঙ্করকে অনুরোধ করেছিলেন ইসকনের জন্য কিছু অর্থ সংগ্রহ করার জন্য। এই প্রভুপাদের রিকোয়েস্টে রবিশঙ্কর সে সময় বিটেলসের প্রতিষ্ঠাতার সঙ্গে কার্যত দেশ বিদেশে কনসার্ট করে অর্থ সংগ্রহ করেছিলেন, যেন বাংলাদেশের মানুষের মুখে অন্ন তুলে দেওয়া যায়। কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, সেই বন্যায় ইসকন ছুটে গেছে। অর্থাৎ আপনারা ইতিহাস জানেন না, হঠাৎ করে জঙ্গি সংগঠনের মতো একটা ভারী তকমা ইসকনকে দিয়ে দিলেন, আর আপনারা আশা করছেন আমরা চুপ থাকবো, ভারতীয় কোনো মিডিয়া কিছু বলবে না। ইসকনকে দিনের পর দিন আপনারা অপমান করে যাচ্ছেন। জঙ্গি সংগঠন মানে কি? জঙ্গি সংগঠন মানে একটা দেশের সন্ত্রাসবাদ যে চালাতে পারে। আপনারা লাদেনের আল কায়দাকে বলতে পারেন জঙ্গি সংগঠন, যারা কার্যত আমেরিকাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। ইসকন কি গোলা, বোমা, বন্দুক এসব নিয়ে ডিল করে? কখনো করে না। কখনো কি ইসকন কাউকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছে? নিঃসন্দেহে হয়নি। ঠিক সেখানে দাঁড়িয়ে ইসকনকে জঙ্গি সংগঠন বারবার বলছেন, আর আপনারা বলছেন ভারত যেন চুপ করে থাকে, ভারতীয় মিডিয়া যেন কথা না বলে। দেখুন, কালকে বাংলাদেশের সনাতনীরা কিন্তু একটা মিছিল বার করেছে। সেখানে যে কথাটা বলেছে একটু মনে রাখবেন, দেশটা তোর বাবার নাকি, বা দেশটা তোর বাপের নাকি। হাসিনার সময় একটা গান বাজিয়েছিলেন না, দেশটা তোর বাপের নাকি। আজকে কিন্তু সনাতনীরা মিছিল করে ইউনিস সরকারকে বলছে দেশটা কি তোর বাপের নাকি ইউনেস। অর্থাৎ খেলা বদলাচ্ছে, সময় পাল্টাচ্ছে। ফলে সব মিলিয়ে আপনারা যে রাজনীতি করছেন সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ পলিটিক্স। জিও পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে এই ডিস্ট্রাকটিভ পলিটিক্স যারা করেছেন তারা আজকে নয় কালকে কিন্তু শেষ হয়েছেন। আর যখন তারা শেষ হয়েছেন তাদের শেষটা কিন্তু চোখে দেখা যায়নি। তাই আর ভুল করবেন না, দয়া করে গদি ছাড়ুন, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশের মান সম্মানের কথা একটু ভাবুন। আপনারা তো বাংলাদেশকে একদম চূড়ান্ত অবনমনে নিয়ে চলে গেলেন। এরপরে বাংলাদেশ কিভাবে আন্তর্জাতিক মহলে মুখ দেখাবে আমার অন্তত জানা নেই। কমেন্টে জানাবেন বিএনপির এই ভূমিকা আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।